শুভ সন্ধে জানিয়ে আজকের ব্লগটা এখনই শুরু করছি। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তাই মাঝে দু একদিন ভালো ঠিকঠাক ব্লগও দিতে পারিনি, বেশ কিছুদিনই দিতে পারছি না, ব্লগ দিতে পারছি না, লাইভে ঠিকঠাক আসতে পারছি না। আমার তো নিজের ক্ষতি হচ্ছে, আর অনেক তোমরাও হয়তো অনেকে আশা করে আছো হয়তো কি ব্লগ দেব, কি পুজো দেব, কি কিছু করব, যাই হোক কিছু দেখার জন্য তোমরা অপেক্ষায় আছো হয়তো কেউ কেউ। তো সেই কারণেই বলে দিচ্ছি, আমি মানে আসতে পারিনি, ভালো ব্লগও দিতে পারিনি। তার কারণ হচ্ছে, আমি তো এর আগেও বলেছি বুবাইয়ের একটা অপারেশন হয়েছে পায়ে, তো সেই কারণে অনেকগুলো স্টিচ পড়েছে, সেই কারণে আমি ব্লগ দিতে পারছি না। দুদিন খুব ব্যস্ত ছিলাম, খুবই ব্যস্ত ছিলাম, হসপিটাল বাড়ি করতে হয়েছে। তা আজকেও মানে খুব একটা সুস্থ অবস্থায় নেই, স্বাভাবিক অবস্থায় নেই আমরা, তবুও একটা ছোট্ট ব্লগ, একটা কিচেন ক্লিনিং যেটা ক্লিন করতে হলো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখে নিও। আর অন্য কিছুই শেয়ার করতে পারলাম না, তবে চেষ্টা করব সামনের দিন যদি কিছু শেয়ার করতে পারি। তো সুস্থ হয়ে বাড়িতে এসেছে, এটাই একটা ভালো খবর। অপারেশনটা হয়ে সুস্থভাবে ও বাড়ি এসেছে, এটাই একটা খুব ভালো খবর। ঠিক আছে, দেখতে থাকো আমি সারাদিন কি কি করছি সেগুলো দেখতে থাকো। এখানে আজকে অনেক দিন পরেই ভিডিওটা করছি, মানে যেহেতু একটুখানি পরিস্থিতি খারাপ ছিল, সেটাও তোমাদের জানিয়ে দেব কি পরিস্থিতি ছিল। আর এই দেখো, মানে জায়গাটার অবস্থাটা দেখে নাও তোমরা। এই জায়গাটা এখন আমি গুছাবো। আর এখানে মানে যা যা রান্না হয়েছিল দিনের বেলা শেয়ার করতে পারিনি কিছু। এখানে যে আলু ভাজা, পটল ভাজা, ডাল, এটা হচ্ছে মাছের ঝোল, এখানে চানার তরকারি, ওই পাটনায় ছোলা দিয়ে আর আলু দিয়ে যেটা হয় সেইটা, আর এখানে আছে সোয়াবিন দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা সবজি। মোটামুটি এই রান্না হয়েছে আজকে। আর ভাত তো দেখছোই, এখানে রুটি আছে এর মধ্যে, যেহেতু বুয়ার বাবা রুটি খায় তাই এখানে রুটি আছে। তাই এই রান্না হয়েছে। এগুলো দিনের বেলা কিছু শেয়ার করিনি, বুঝতেই পারছো পরিস্থিতির কথা বলে দিচ্ছি, মানে বলে দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। আর এই যে এই জায়গাটা এই অবস্থা হয়ে আছে, এখানটা এই অবস্থা হয়েছে। এবার যা যা করবো সেগুলো, বিশেষ করে এই জায়গাটাই ক্লিন করব পুরোটা, সেটাই তোমরা এখন দেখতে পাবে। তারপর ক্লিন করার পরে আবার এই জায়গাটা তোমাদের দেখাবো যে কি হলো পরিস্থিতিটা, আর কতক্ষণ আমার টাইম লাগলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তাহলে দেখতে থাকো পুরো কাজটা, দেখতে, এই পুরোটাই তোমরা দেখতে থাকো। আজ অনেক দিন পরেই আবার ব্লগটা ব্লগ দিতে শুরু করলাম। 4 দিন ধরে আমি কোনো ব্লগ দিতে পারিনি। রবিবার থেকে প্রায় সোম মঙ্গল বুধ 3 দিন দিতে পারিনি। রবিবারে মনে হয় একটা ছোট ব্লগ দিয়েছিলাম, আমার খেয়াল হচ্ছে না, কিন্তু ব্লগ সেভাবে আমি কিছুদিন ধরে দিতে পারছি না। 1 দিন 2 দিন গ্যাপ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে 1-2 দিন পর পর আমি ব্লগ দিচ্ছি। পরিস্থিতিটা তোমাদের এর আগেও আমি বলেছি অনেকবার, আর বলতে ভালো লাগছে না। যে পরিস্থিতি আমাদের ছিল, হ্যাঁ, নিয়ম করে যে কোনো একটা ব্লগে আমি এইটা আমার এই পরিস্থিতি হয়েছে তাই আমি ব্লগ দিতে পারছি না, সেইভাবে আমি হয়তো নিয়ম করে বলিনি, কিন্তু প্রত্যেকটা ব্লগেই কোনো না কোনো সময় একটুখানি জায়গায় আমি আমার পরিস্থিতি, আমার ছেলের কি পরিস্থিতি, সেগুলো সব তোমাদের মোটামুটি বলেছি। এবার যদি তোমাদের মনে হয় যে জানতে চাও যে কী পরিস্থিতি ছিল, যা কী কারণে এরকম করছে, তা সেইটা জানতে গেলে আগের ব্লগগুলো তোমরা একটু মানে দেখে নিও, তাহলেই দেখতে পাবে কোনো না কোনো ব্লগে আমি প্রত্যেকটা ব্লগেই কোনো না কোনো সময় এই কথাগুলো বলেছি যে কি হয়েছে, কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, আর কতটা জটিল পরিস্থিতি, যেগুলো মানসিকভাবে আমরা মানে খুব বিধ্বস্ত হয়েছিলাম, মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু যদিও ডাক্তার বলেছিলেন যে খুব জটিল কিছু নয়, কিন্তু যথেষ্ট জটিল, যেটা আমরা পরেই বুঝলাম যথেষ্ট জটিল। ডাক্তার আমাদের মানে ভয় দেখাননি আর কি। আর যেটুকু ডাক্তারবাবু বলেছিলেন সেটুকুও বুবাইকে সেভাবে বলা হয়নি বলে আমরা ভয় পাবে, সবাই তো সমান নয়, একটা মানুষের মানসিকতা এক এক রকম হয়, কেউ খুব শক্ত মনের হয়, কেউ খুব দুর্বল মনের হয়।
সেই কারণে সমস্ত কিছু বুবাইকে বলা হয়নি। আর ভিডিওতেও আমি সেভাবে খুব বেশিভাবে কিছু বলিনি, তার কারণ বুবাইও আমার ভিডিও দেখে। যখন হয়তো আমি কথাগুলো বলবো ও শুনে ফেললে তখন ওর ভেতরে খারাপ লাগতে পারে, সেই কারণে সেইভাবে আমি কিচ্ছু পরিষ্কার করে বলিনি। যেটুকু না বললে না, মোটামুটি আমি তোমাদের সেটুকু বলেছি। আর অন্য কাউকেই আমি সেভাবে জানাইনি, কারণ জানালে পরে হয়তো ফোন করবে, সামনেই হয়তো কেউ খোঁজ নেবে, তখন ও হয়তো সেটাতে আরও বেশি দুর্বল হয়ে যাবে, মনটা আরও দুর্বল হয়ে যাবে। কারণ একটা অপারেশান, সেই অপারেশানে যদি মন দুর্বল হয়ে যায় তাহলে মুশকিল। সবসময় ওই জন্যই হার্টের ইসিজিগুলো করে। ওরও ইসিজি করেছিল, সমস্ত কিছুই করিয়ে নিয়েছিল, সমস্ত টেস্ট করিয়ে নিয়েই তারপর করেছে, সেটা যেটা করে আর কি ডাক্তারেরা, আমি তো আর অত জানি না। সমস্ত কিছু করিয়ে নিয়েই করেছিল। তা অপারেশন করার পর এখন সুস্থ আছে, মোটামুটি একটা স্বাভাবিক জায়গায় এসেছে। কিন্তু হ্যাঁ, ওর এখন বেড রেস্ট, ও এখন পা নাড়াতেই পারবে না, ওর পায়ে প্রবলেমটা হয়েছিল, যেটা অপারেশন করে এখন ঠিক আছে, কিন্তু পা এখন নাড়ানো যাবে না যেহেতু অনেকগুলো স্টিচ করেছে। তো সেই কারণে মানে আমি এত ডিটেলসে বলছি না, আর মোটামুটি একটু বলে দিলাম। আর কি হয়েছিল সেটা আমার অন্য অন্য ব্লগে, কোনো একটা ব্লগে হয়তো কোনো সময় দেওয়া আছে, অন্তত দিন 10-15 আগে থেকে যদি ব্লগগুলো কেউ দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি ওই 15 দিন আগেই হয়তো কোনো একটা ব্লগে বলেছি, কিন্তু আমি মানে খেয়াল হচ্ছে না কোন ব্লগে বলেছি, তবে বলেছি যে কি হয়েছিল সেই জিনিসটা আমি বলেছি। তা অনেকে শুনেছো, অনেকে কমেন্টও করেছো যে হ্যাঁ, পরিস্থিতি যখন খারাপ হয় তখন এরকমই হয়। এটা অনেকেই বলেছো, সত্যি কথা। পরিস্থিতি যখন খারাপ হয়, তো সময় যখন খারাপ চলে, তখন পরপর আমি দেখেছি সমস্ত কিছু খারাপ হতে থাকে, ভালো কিছু হয় না। টগরিকে ছাড়াতে হলো, রিটায়ার করে গেল, টগরিকে ছাড়াতে হলো, একের পর এক একটা ইলেকট্রনিক্স গ্যাজেট নষ্ট হতে থাকলো, এই এসি বলো খারাপ হতে থাকলো, সেগুলো সার্ভিস করতে হলো, ঠিক করাতে হলো আর কি। মানে একটার পর একটা জিনিস এরকম হয়েছে আর কি। সেটা আমার এখন আর মানে এত ঝামেলার মধ্যে এত মনে নেই কোনটা কী হয়েছে, তবে অনেকগুলো। জলের অ্যাকোয়াগার্ড মেশিনটা খারাপ হলো, মানে সেটা নিয়ে আবার ঝামেলা হলো। একবার সারাতে আসলো, তখন কিছু হয়নি, আবার পরের দিনই আবার খারাপ হয়ে গেল, আসতে হলো। মানে এরকম আর কি, মানে সব কিছুই বিশাল জটিল নয়, আবার এদিকে ঝামেলা পরিস্থিতি আর কি। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বেশ কিছুদিন গেলাম, 1-1.5 মাস 2 মাস ধরে আমাদের এই সব চলছে আর কি। এগুলো আমরা 2 মাস ধরে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু সেভাবে আমি ব্লগ তাও বন্ধ করিনি। কিন্তু এই যে দিন 15 দিন ধরে আমি আর মানে পারলাম না, তখন বাধ্য হয়ে আমাকে ব্লগ মানে ডিলে করতে হলো। হয়তো যেটা প্রতিদিন দেওয়া হয় সেটা আমাকে 1-2 দিন বাদ দিয়ে দিতে হলো। তা এই রকম একটা ব্যাপার, এইভাবেই চলছে আর কি সময়টা। তবু এখন মোটামুটি একটু স্টেবল আছে, কিন্তু শুক্রবার মানে কালকে ওকে নিয়ে যেতে হবে চেকআপটা করিয়ে নিয়ে আসার পর দেখা যাক কি হচ্ছে। চেকআপটা করিয়ে নিয়ে আসার পরে ডাক্তারবাবু বলবেন যে কবে দেব, কবে আর কি স্টিচটা কাটবে। স্টিচটা কাটার পর একটু হয়তো পাটা নাড়াতে পারবে, কিন্তু এখন যেহেতু স্টিচ কাটা নেই, অনেকগুলো স্টিচ করেছে, সেই কারণে পাটা একদমই নাড়ানো নিষেধ। পা নাড়ানো নিষেধ, পা ঝুলানো নিষেধ, মানে সমস্তটাই নিষেধ। ওকে খুব কষ্ট করে বাথরুমে নিয়ে যাচ্ছে, ওর বাবাই নিয়ে যাচ্ছে। আর ইউরিন তো বেড পানেই করতে হচ্ছে। আর যখন পটিতে যাচ্ছে তখন ওকে ধরে নিয়ে যাচ্ছে ওর বাবা, এক পা ঝুলিয়ে মানে করে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছে, আবার তুলে নিয়ে আসছে, মানে যা হয় আর কি। তা এই কটা দিনের জন্য তো আর অন্য কোনো ব্যবস্থা নেই। আর ঘরের ভেতরেই পায়খানা বাথরুম, অসুবিধা নেই। কিন্তু পরিস্থিতিটা খুব খারাপের মধ্যে দিয়ে চলেছে। তবে সেই খারাপ দিকটা আস্তে আস্তে মনে হচ্ছে যেন কেটে উঠছে, জানি না আবার মানে কি আছে ভাগ্যে। তা এইভাবেই চলছে। আর ওকে তো সবসময় দেখতে হচ্ছে। তবুও মেঘা আছে, এই একটা সাপোর্ট, যে মেঘা অনেকটাই সাপোর্ট দিচ্ছে, পাশে আছে। এর আগে যখন অসুস্থ হয়েছিল তখন তার কেউ ছিল না, আমরা দুজন, তখন একটু বেশি দিন মানে হয়েছিল। এখন তো তার কম দিন, 15 দিনের মধ্যে হয়ে যায় বলছে, স্টিচ কেটে দিলেই। তো এইভাবেই চলছে অনেক দিন ধরে। সেই কারণে ঠিকঠাক ব্লগ দিতে পারছি না মানে সংসারের কাজ সেভাবে করতে পারছি না বলেই ব্লগ দিতে পারছি না। তা এইবার একটু স্বস্তি ফেলেছি। আর কালকে একটুখানি এটা ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হলে পরে তখন আমি বুঝতে পারবো যে কিভাবে কি হবে না হবে। তারপর থেকে আমি নিয়মিত ব্লগ দিতে পারবো।
তার আগে নিয়মিত ব্লগ আমি দিতে পারছি না, ওই ছোট্ট হয়তো যা হয় একটু সামান্য যা করলাম, মানে অনেক দিন ধরে যেহেতু যাওয়া আসা হয়েছে হসপিটাল বাড়ি, শরীরও ক্লান্ত সবার, আর এদিকে এই সমস্তগুলো পরিষ্কার করতে পারিনি। এগুলো তোমরা হয়তো যেদিন করি সেদিন দেখতে পাও, প্রতিদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, এগুলো মাঝে মাঝে শেয়ার করা হয়। তো দেখো ওই জন্য এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে কোনো রকমভাবে আমি একটু টিস্যু দিয়ে মুছে নিয়েই রান্নাবান্না করা হয়েছে। আর তারপর 2 দিন তো ছিলামই না বাড়িতে, হসপিটালেই ছিলাম, সারা রাত হসপিটালেই ছিলাম। পরে একবারে ছুটি করিয়ে নিয়ে তারপরে ওকে ছুটি করিয়ে নিয়ে এসেছি, সেই কারণে মানে এখানে করা হয়েছে। আর ওকে সোমবারের দিন সকাল 9টার দিকে অপারেশন হয়েছে, আর মঙ্গলবারের দিন বেলা 12টা-1টার দিকে ছেড়েছে, ছুটি দিয়েছে আর কি। তো সেই জন্য একদিনের জন্য যাওয়া আসা, আর ও একা একা থাকবে সেটাও মন মানল না, তো সেই কারণে থেকে গেলাম। থেকে গিয়ে আমার থাকার ইচ্ছা ছিল, এখন সেই জন্যই থেকে গেলাম। দেখলাম যে না, তারপরে বুবাই ছাড়তে চাইছে না, ও বলছে না মা থাকো রাতটা। আমরা ঠিক আছে, ডাক্তারে বলেনি যে থাকতে হবে, ডাক্তার কিচ্ছু বলেনি থাকতে হবে, কারণ ওদের যা পরিষেবা, মানে সাংঘাতিক ভালো পরিষেবা, খুবই ভালো পরিষেবা, এত ভালো পরিষেবা মানে বলার কথা না। তা সেই কারণে থাকার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ছেলেটার মুখের দিকে তাকিয়ে থাকতেই হবে। আর আমার মন চায়নি যে আমি বাড়ি আসবো, আমি প্রথম থেকেই বলেছি যে আমি থাকবো। সেটা আবার মানে মেঘার বাপের বাড়ির থেকে যারা এসেছেন, মেঘার বাবা পিসি, ওরা বলছিল যে থাকবো কি থাকবো না এরকম বলছিল। তা আমার তো কোনো ব্যাপার ছিল না, বললাম বুবাই কি বলে দেখি, তারপরে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, থেকে একদম নিয়ে চলে আসলাম, কারণ যাওয়া আসা থেকে নিয়ে চলে আসাই ভালো হলো একটা রাতের জন্যে। এটা নিয়ে এসে বাড়িতে রেখে তারপরে আস্তে আস্তে সব কিছু এখন চলছে, এখন মানে ট্রিটমেন্টের মধ্যেই, নার্সিংয়ের মধ্যেই আছে। এই জায়গাটা পরিষ্কার হয়েছিল না, অনেক দিন ধরেই চলছিল, এগুলো ঠিকঠাক পরিষ্কার হয়েছিল না, মোটামুটি একটু পরিষ্কার করে নিয়ে রান্নাবান্না চলছিল। তো ঠাকুরঘরটাও সেই অবস্থা, ঠাকুরঘরটাও আজকে ভাবলাম যে করব, কিন্তু মানে পারবো কি না আমি বলতে পারছি না, শুধু হয়তো পুজো করেই আবার রেখে দেবো। ভাবলাম যে শুক্রবারটা পার হোক, ওকে আগে পুরোটা মানে একবার চেক আপ অন্তত করিয়ে নিয়ে আসি, তারপর সংসারের অন্যান্য কাজে লাগবো, কারণ কাজে লেগে আবার হাঁপিয়ে যাব। সেই জন্য আগে ওকে একবার চেক আপটা করিয়ে নিয়ে আসি, চেক আপ না করিয়ে নিয়ে আসলে হবে না, নিয়ে এসে তারপরে। আর এই দেখো, এই যে জায়গাগুলো আঙুল দিয়ে তোমাদের দেখাচ্ছি গ্যাসের, এই জায়গাগুলো মানে এমনভাবে আটকে আছে, এটা কেরোসিন তেল না দিলে এই জায়গাটা পরিষ্কার হবে না। তো সেই জন্য আমি দেখলাম যে আর বেশি ঘষাঘষি করে লাভ নাই, কেরোসিন তেল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়ে তারপর পরিষ্কার করলেই হবে। তাই ভেবে মোটামুটি তাও যথেষ্ট মানে করে ক্লিন করা হলো। এর থেকে মানে আরও ভালো করতে আরও টাইম লাগতো, প্রচুর টাইম লাগলো এতেই। এটা রাতে করছি, সন্ধ্যে থেকে মোটামুটি সব কিছু টুকটাক শুরু করেছি, আর এখন রাত্রিবেলায় কিচেনটা ক্লিন করতে লাগলাম। এখন প্রায় 8, সাড়ে 8টা 9টা বাজে। সবাইকে খেতে দেবে বলে মেঘা সব জোগাড় করছে, খাবারগুলো সব গরম করেই রাখা হয়েছে, আগে আমরা খাবার গরম করে রেখে দিলাম, ও যখন খাবে তখন খাবে, সেই কারণে খাবার গরম করে রেখে দিলাম, দিয়ে এইগুলো সব পরিষ্কার করতে লাগলাম। তো এখন খাওয়ার টাইম পরিষ্কার করতে করতে তো অনেক রাত হয়ে গেল, রাত 10টা বেজে গেল, 9:30 বাজছে এখন। তো আমি বললাম যে কখন খাবে, তো মেঘা বললো এখনই খাবে, তা দিয়ে দে তাহলে। ও খেতে দেওয়ার জন্য সব জোগাড় করে নিয়ে যাচ্ছে, এইভাবেই চলছে। তা এই দেখো গ্যাসটা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি গ্যাসটা মোছা হলো, গ্যাসের ওই সাইডটা মানে এই দিককার মানে কাউন্টার টপটা মোছা হলো, আর এই পাশেরটা ওই উল্টো দিকে যেটাতে খাবার থাকে সেদিকটা এখনও মোছা হয়নি, সেদিকটা মুছবো এবার। মানে এই দিকটা মুছে নিলাম, এবার এই খাবারগুলো সব টেবিলে নিয়ে গিয়ে রাখবো, টেবিলে নিয়ে গিয়ে রেখে তারপরে ওই দিকটাও মুছে পরিষ্কার করে নেবো। সিঙ্কটা পরিষ্কার করতে হবে, বাসন টাসন নামানোর ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, অনেক কিছু করতে হবে, যেগুলো প্রতিদিন কি হয় সব কিছু সেরে হয়তো সঙ্গে সঙ্গে করে ফেলতে পারি, কিন্তু এতটাই ক্লান্ত শরীর, যখনই শুচ্ছি তখনই ঘুমিয়ে পড়ছি বলে আর কিছুই শেয়ার করতে পারছি না।
আর আমার শরীরটাও তো মানে ঠিক সুস্থ নয়। আমি মানে মনের জোরে এগুলো করে যাই, যা করি আমি খুব মনের জোরে করি। রান্নাঘরে যে টগরি ছিল না, রান্নাটা যে করতাম সেটা সাংঘাতিক মানসিক জোরে আমি রান্নাটা করতাম। তাও এক আধ দিন বউয়ের বাবা পুরোটাই করে দিত, বলতো তোমাকে করতে হবে না। যখন দেখতো যে আমি আর পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, শরীর চলছে না, আর তো বুঝতে পারতো যে এবার হয়তো কিছু ক্ষতি হতে পারে, তখনই বলতো তুমি গিয়ে বসো ঘরে, আমি এটুকুনি করে দিচ্ছি, এরকম। সেই রকম আর কি, কিছু করার ছিল না। যদি ওই সময় ওর বাবা না করে তাহলে আমাকে নিয়ে আবার হসপিটাল বাড়ি ছুটতে হবে। তো এই রকম পরিস্থিতি বলে খুব মুশকিল। তারপরে আমি দেখলাম যে আর হচ্ছে না, তারপরে টগরিকে নেওয়া হলো, যে তুমি এসো, যেভাবেই হোক কিছুদিন তো চলুক, একবারে নিই বা কদিনের জন্য নিই, কিছুদিন তো হোক, মানে পুজো পর্যন্ত তো করো, তারপর দেখছি কি করা যায়। তারপরে যদি সুযোগ হয় তাহলে নেওয়া যাবে, যদি সুযোগ না হয় তাহলে নেওয়া যাবে না। পুজো পর্যন্ত চলুক, ফালতু এই কটা দিনের জন্যে বন্ধ রেখে পুজো পর্যন্ত। বললো একবারেই নেবে, আমরা যে হ্যাঁ একবারেই শুরু করো, তারপরে আবার তা ও আবার বাপের বাড়ি যাবে, ও তো জানে না, সেই জন্য বললো বাপের বাড়ি যাবে। ঠিক আছে তুমি যাও, ঘুরে এসে অ্যাডজাস্ট করে নিও, শুরু করো, তাহলেই হবে। যাবে 7 দিন থাকবে না, তো ঠিক আছে 7 দিন তুমি থেকো না, 7 দিন করে নেবো আমরা, 7 দিন পর থেকেই তুমি করো। এরকম কথাবার্তা হলো, ঠিক, তাতে অসুবিধে নেই, ও তাতে রাজি, আমরাও রাজি। না করলে খুব অসুবিধা, কারণ এই পরিস্থিতিতে রান্নাটাও যদি কেউ না করে দেয়, রান্নাঘরে ঢুকলে কি হচ্ছে, রান্নাটাই শুধু হচ্ছে, অন্য কাজ আর কিচ্ছু করতে পারছি না। যে সমস্ত পরিষ্কারগুলো যেটা রেগুলার পরিষ্কার করে ফেলতাম সেটা হচ্ছিল না। আজকে যেমন দিনের বেলাতে পারলাম না, দিনের বেলা অন্যান্য কিছু করে কাজটা সেরে হাঁপিয়ে ধুকিয়ে একাকার হয়ে, তারপরে স্নান, খাওয়া দাওয়া, পুজো এই সমস্ত সেরে ঘুমিয়ে পড়েছিলাম। লাইভটা চালিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে রাত্রিবেলায়, সন্ধ্যেবেলায় উঠে সন্ধে দিয়ে তারপর রাত্রে এটা শুরু করলাম। কিছু করার নেই, কিছু মানে আমাকে রাতেই করতে হবে। আর এখন যা গরম পড়ছে, এতে এই গরমে দিনের বেলায় কিছু করা খুব অসম্ভব। এই হলো ব্যাপার। আর মানে শারীরিক পরিস্থিতি, মানে কোনো সময় যদি কোনো অসুখ বিসুখ হয়, তখন কি হয় বলো তো, তখন মানসিক দিক থেকে মানুষ বিধ্বস্ত হয়ে যায়। সেই সময় সাপোর্ট দেওয়ার মতন লোক যদি পাশে থাকে তাহলে খুব ভালো হয়। কিন্তু সাপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আরও 5টা মানুষের এই অসুখ হয়েছে এই কথাটা যদি শোনা যায়, তাহলে আরও বেশি ভয় হয়ে যায়, যে এর হয়েছে, তার হয়েছে, ওই হয়েছে। হ্যাঁ, অনেক সময় এটাও হয় যে এতজনের হয়েছে, কোনো ব্যাপার নেই, এটা স্বাভাবিক ব্যাপার, এরকমও হয়। কিন্তু আমার ক্ষেত্রে আবার সেটা উল্টো, মানে বিভিন্ন মানুষের যদি আবার শুনি যে এর হয়েছে, ওটা ওর হয়েছে, সেটা তার হয়েছে, সেটা মানে অনেক, এমনিতেই তো নিজেরা ভুগছি, এবার আরও 10টা মানুষের যদি সেই সমস্ত রোগের কথা শুনতে থাকি, তাহলে আরও বেশি মানসিকভাবে দুর্বল হয়ে যায়। এমন যদি সাপোর্ট দেওয়ার কেউ থাকে যে হ্যাঁ হয়েছে, ঠিক হয়েছে, ডাক্তার তো দেখছে, চিন্তা ভাবনা কিছু নেই, ডাক্তার যখন দেখছে চিন্তা তো একটা হবে, কিন্তু ডাক্তার যখন দেখছে তখন ব্যবস্থাও ঠিক হবে, এরকম সাপোর্টটা, মানে এরকমভাবে সাপোর্ট দেওয়াটা উচিত আমার মনে হয়। কিন্তু তার সামনে আরও 5টা মানুষের এই রোগ হয়েছে, এইটা আমার মনে হয় না বলাটাই ভালো। কারণ এক একজনের মানসিকতা এক এক রকম। কেউ 5 জনের রোগ শুনলে স্বাভাবিক হয়, তো হ্যাঁ যে আমার হয়েছে আরও 5 জনের হয়েছে, তাহলে তো এটা স্বাভাবিক, নর্মাল ব্যাপার, নর্মাল রোগ, এরকম ভাবে। আবার কেউ ভাবে যে বাবা এত মানুষের এত রোগ হয়েছে, এই রোগটা তো খুব মারাত্মক, অমুক তমুক হ্যান ত্যান, রোগের কথা শুনে আরও বেশি দুর্বল হয়ে যায়, আরও বেশি নার্ভাস হয়ে যায়। ঠিক সেই কারণে আমার মনে হয় যে যখন কারোর কিছু হয়, তখন তাকে আর 5টা মানুষের সেই রোগের কথা না বলে তাকে যদি এটাই বলা হয় যে হ্যাঁ যত কঠিন রোগী হোক, সব কঠিন রোগের জন্য ডাক্তার আছে, আর এটা তোমার যে রোগী হোক তার জন্য ডাক্তার তো দেখছে, আমরা তো কিছু বুঝবো না, ডাক্তার দেখছে, নিশ্চয়ই কোনো একটা ভালো ব্যবস্থা হবেই, কোনো চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ চিন্তা তো হবেই, কিন্তু তার সঙ্গে ভালো ব্যবস্থাও হবে। ঈশ্বর আছেন, ডাক্তার আছেন, তারাই এখন আমাদের ঈশ্বর, ভরসা, তাদের ভরসা কর, দেখ ঠিক ভালো হয়ে যাবে, দেখো তোমাদের ঠিক ভালো হয়ে যাবে, সবাই ভালো হয়ে যাবে। ডাক্তার দেখছেন, আমরা তো এগুলো বুঝবো না, ডাক্তারই বুঝবেন, কিন্তু ভালো হয়ে যাবে, ডাক্তার ঠিক বলবে যে ভালো হয়ে যাবে, দেখবি নিশ্চয়ই ভালো হয়ে যাবে তোমাদের। এই যে সাপোর্ট, এই সাপোর্টটা মনে হয় বেশি ভালো। কিন্তু কাউকে সেই মুহূর্তে আরও 5টা মানুষের রোগের কথা তুলে নিয়ে আসা, এমনিতেই যারা দুর্বল হয়ে পড়েছে ওই মুহূর্তে বিধ্বস্ত, তারা আরও 5টা মানুষের বিভিন্ন 5টা ওই ধরনের রোগ শুনে তারা ভাববে যে আমাদের মানুষটারও কি সেই ধরনের হলো, নাকি অন্য ধরনের হলো, নাকি তার ভালো হয়নি তাই আমারও ভালো হবে না, নাকি তার এইভাবে ট্রিটমেন্ট চলছে তাহলে কি আমাদেরও সেইভাবে ট্রিটমেন্ট চলবে, আমাদেরও কি এত চিন্তাভাবনা
চিন্তাভাবনার মধ্যে চলতে হবে, এরকম বিভিন্ন ব্যাপার মাথায় কাজ করে। এবার এক একজন এক একভাবে নেয়, সেই জন্য সেই মুহূর্তে আমার মনে হয় মানসিক সাপোর্টটা একটু অন্যভাবে দিলে মনে হয় বেশি ভালো হয়। কারোর কোনো রকম অন্য কোনো রোগের কথা না তুলে যদি সেইভাবে সাপোর্ট দেওয়া হয় আমার মনে হয় সেটা ভালো হয়। তা আর আমি তো কাউকে সাপোর্টও দিতে পারি না, কাউকে কিছু বলতেও পারি না, এটা আমার একটা চরম মানে বাজে পরিস্থিতি যে আমি কাউকে কোনো মন্তব্য করতে পারি না, কাউকে কোনো সাপোর্ট দিতে পারি না, মানে আমি শুধু চুপ করে শুনে যাই। কে কি মানে ওই সময়গুলো আমি কিছু বলতে পারি না যে কী করলে কি হবে কি না। আর আমি সত্যি কথা মানে বিভিন্ন মানুষের রোগের খোঁজ নিই না, যে বলে আমি এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিই, তাই মাথায়ও রাখি না যে কার কী হয়েছে না হয়েছে, যখন আমার হবে তখন ভাবা যাবে, এই রকম একটা ব্যাপার মাথায় নিই। কারণ মাথায় যদি ওটা নিই তাহলে বেশি চিন্তা করব, বেশি দুর্বল হয়ে যাব, মানসিক দিক থেকে আরও বেশি দুর্বল হয়ে যাব, আরও বেশি বিধ্বস্ত হয়ে যাব। বিশেষ করে আমার যতগুলো রোগ আছে, আমি যদি আরও 5টা মানুষের কাছে এই সমস্ত রোগের কথাগুলো শুনতে থাকি তো তাহলে আমি মানে পাজল হয়ে যাব যে কি করব না করব, সেই হতভম্ব হয়ে যাব বলেই আমি মানে কিছু শুনি না, ভাবি না, চিন্তা করি না, যে যখন যেটা হবে হবে, আমার হলো ব্যাস এই রকম। আর আমি নিজেও কাউকে কিছু সেভাবে বলতেও পারি না যে এটা করলে ভালো হবে ওটা করলে ভালো, আমি ঠিক বলতেও পারি না। আবার কারোর কিছু খারাপ হলে সেখানে গিয়ে যে তাকে সান্ত্বনা দেওয়া সেটাও পারি না, আমি চুপ করে যাই। মানে এক একটা মানুষের অভিব্যক্তি এক এক রকম হয়, তা আমার সেটাই হয়। আর এখানে দেখো আমাদের রাতের কাজ মোটামুটি হয়ে গেল, মেঘা খাচ্ছে, মা খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেলে বুবাইয়ের খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো, হয়ে গেলে না এখনই ভিডিওটা শেষ করে তারপরে খেতে বসবো, খাওয়া দাওয়া কমপ্লিট করে শোয়া। এই যে কিচেন ক্লিন করা হয়ে গেল, একদম কমপ্লিট, পরিষ্কার সব কিছু। দেখিয়ে দিই তোমাদের সিঙ্কটা, এই যে সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিলাম, একদম চকচকে। আর এই যে এখানে যা বাসন কুসন যা ছিল সমস্ত গামলায় এই যে নামিয়ে রেখে দিলাম। এই কুকারটাও মাছ ধরে এটাও নামানো থাকলো, এই জায়গাটা এইরকম ভাবেই গোছানো থাকলো, এটা এইভাবেই গোছানো থাকে জায়গাটা। আর একটু মানে ঠিকঠাক করে রাখলাম, এই মোটামুটি হয়ে গেল। আর এই যে গ্যাসের হবটাও একদম চকচকে করে ফেললাম, মুছে টুছে পরিষ্কার করে পুরো ক্লিন করে। দিনের বেলাতে এত গরম লাগে, কিচ্ছু করতে পারি না, খুব কষ্ট হয়, সেই জন্য এগুলো রাত্রিবেলায় করে নিলাম। এই যে পুরো কমপ্লিট হয়ে গেল। এই দেখো এখানকার যেগুলো ছিল পাতা সেগুলোও সব মুছে ওই কেচে ওইদিকে রাখলাম, পরে মেরে দেবো ওগুলো। এখানে যেগুলো পাতা ছিল, এই দেখো যেগুলো পাতা ছিল সেগুলো সব তুলে এই জায়গায় রেখে দিয়েছি, দেখালাম তো। আর এই জায়গাটা এরকমই থাকলো, এটা পারলে পরে সকালের দিকে দেখবো চেষ্টা করে এই সেলফটা যাতে পুরোটা ক্লিন করা যায়। এই জায়গাটা, এই কর্নারটা, এই দুটো কর্নার মানে ক্লিন করার আছে, এখন দেখা যাক। আর এই যে বাসন সব এই গামলার মধ্যে নামিয়ে রাখলাম, আজকে কাপড়টা এখন পাতলাম না কারণ ভেজা ওটা। আর এই জায়গাটাও এরকমভাবেই থাকলো, এই জায়গাটাও কালকে চেষ্টা করব ক্লিন করার, দেখা যাক কতদূর কি হচ্ছে। এই পর্যন্ত। আর ওদিকে খাওয়া দাওয়া চলছে, তো দেখলেই বুবাইয়ের খাওয়া হয়ে গেছে ঘরে। বুবাইকে দেখালাম না কারণ ওকে দেখানো সম্ভব না, ওর পরিস্থিতি যেরকম ওইভাবে দেখানোর কোনো দরকার নেই। এই আর এই তো পরিষ্কার চকচকে হয়ে গেল। এবার আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, আবার আগামী দিন। আর এদিকে ঠাকুর ঘরটার যা অবস্থা ওটার এখন আমি তোমাদের দেখাচ্ছি না, সকালে দেখিয়ে সকালেই যদি পারি তাহলে ক্লিন করব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসি তাহলে।